আপনার মেয়েকে কি কোনো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে? হ্যাঁ, লিব্রিয়াম। কতটুকু করে দিচ্ছেন? দৈনিক 400 মিলিগ্রাম। বলেন কি? মিসেস ম্যাকনিল, আমার মনে হয় ওকে কোনো হাসপাতালে রাখা খুব দরকার। তা সম্ভব নয়, ফাদার। রেগান একটা মারাত্মক অপরাধ করেছে। বাইরে রাখলেই তা জানাজানি হয়ে যাবে। আমি কিছুতেই সেটা হতে দিতে পারি না। মিসেস ম্যাকনিল, আপনি নিচে গিয়ে বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। ফাদার কারাস খুঁটিয়ে খুঁটিয়ে রেগানের অসুখের সমস্ত ইতিহাস শুনলেন। দু একটি ঘটনা দ্বিতীয়বার শুনতে চাইলেন। ক্রিস বলল, ওর কি হয়েছে ফাদার? একটু কঠিন ভাষায় বলতে হয়। মনের ওপর চেপে থাকা গ্লানি থেকে দ্বৈত সত্তার উদ্ভব ঘটেছে ওর মধ্যে, সেই সঙ্গে মানসিক অসুস্থতাজনিত হিস্টেরিয়া। এইসব ফালতু কথা অনেক শুনেছি ফাদার। আমাদের মানসিক হাসপাতালে যেসব রোগী আছে তাদের তো আপনি দেখেননি, আমি দেখেছি। তারা রেগানের চেয়েও অনেক বিচিত্র সব কাণ্ডকারখানা করতে পারে। বেশ, তাহলে ফাদার আপনি বলুন, রেগানের ঘরে যেসব শব্দ হয় সেগুলো কেমন করে হয়? কই, আমি তো শব্দ শুনিনি। আপনি না শুনলেও বেরিঞ্জার ক্লিনিকের ডাক্তাররা সবাই শুনেছেন। হয়তো শুনেছেন, কিন্তু তারা ব্যাখ্যাও আছে। একে বলে সাইকোকাইনেসিস। কি? বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে যদি ঘোরতর মানসিক অস্থিরতা থাকে তাহলে এসব হতে দেখা যায়। কোনো অজানা শক্তি এর মূলে আছে, তবে তা ভৌতিক কিছু নয়। রেগানের অবস্থা নিজের চোখে দেখেও আপনি এসব কথা বলছেন? মিসেস ম্যাকনিল, অনেক সময় খুব জটিল কোনো জিনিসের ব্যাখ্যা খুব সহজ হয়। ফাদার কারাস, আমি এসব কিছু বুঝি না। আমি কোনো থিওরি শুনতে চাই না। দ্বৈত সত্তা? দ্বৈত সত্তা? কি সেটা? বলুন আপনি, বোঝান আমাকে। আমি কি এতই মূর্খ যে আপনাদের এসব ভাষা আমি বুঝবো না? মিসেস ম্যাকনিল, পৃথিবীর কেউই এসব বোঝে না। আমরা শুধু এটা হয় এটা বুঝতে পারি। জিনিসটা এইভাবে দেখুন, আমাদের মাথায় প্রায় 70 বিলিয়ন কোষ আছে। আই এম সরি, 17 বিলিয়ন কোষ আছে। তার প্রতি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে। মাথার প্রতিটি কোষের একটি স্বাধীন সত্তা আছে, যার জন্যেই এটা সম্ভব। এখন মানুষের মাথাটাকে একটি সমুদ্রগামী জাহাজ মনে করুন। কল্পনা করুন, মাথার প্রতিটা কোষ একজন নাবিক। তাদের একজন ক্যাপ্টেন আছে। সে ঠিক জানে না অন্য নাবিকরা কখন কি করছে, কিন্তু জানে যে তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন যদি জাহাজে কোনো বিদ্রোহ ঘটে আর ক্যাপ্টেনের স্থান নেয় অন্য নাবিকেরা, তাহলে নাবিকরাই হবে দ্বিতীয় সত্তা। ক্রিস এক দৃষ্টিতে তাকিয়েছিল। কারাসের কথা শেষ হতেই বলল, আমি আমার মেয়েকে চিনি। তার যত পরিবর্তনই হোক না কেন, আমি চিনব। অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে আমার সামনে দাঁড় করালেও আমি আমার মেয়েকে চিনে বের করতে পারবো। ফাদার, আমার কথা আপনি বিশ্বাস করুন। দোতলায় যে এখন শুয়ে আছে সে সত্যি রেগান নয়। কারাস শান্ত স্বরে বললেন, চট করে কিছু ভেবে বসা ঠিক হবে না। চট করে আমি কিছু বলছি না। ওই জিনিসটার সঙ্গে তো আপনি নিজেও কথা বলেছেন। ওর অস্বাভাবিক বুদ্ধি লক্ষ্য করেননি? দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রেই বুদ্ধিমান হয়। প্রফেসর জাং ফ্রয়েডের বিখ্যাত ছাত্র এই কথা লিখে গেছেন। রাখুন আপনার জাং আর ফ্রয়েড। আমার এইসব শোনার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট শুনেছি। কারাস হঠাৎ উঠে দাঁড়ালেন। আমি আজ আসবো। আমার একটা লেকচার আছে, পরে আবার আসবো। যতদিন না আপনার মেয়ে সুস্থ হয় আপনি আমাকে পাবেন। কারাস চলে গেলেন। পরে কারাস সরাসরি নিজের ঘরে গেলেন না। প্রথমে গেলেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। গাদাখানিক বই আর পত্রপত্রিকা ইস্যু করলেন। তারপরে ঘরে ফিরে সিগারেট ধরিয়ে ভাবতে বসলেন। রেগানের যা হয়েছে তাকে কি সত্যি সত্যি হিস্টেরিয়া বলা চলে? সে কি তার মায়ের কথা জানল? কি করে নিউ ইয়র্ক সাবওয়ের সেই বিকলাঙ্গ ভিখিরির কথা বলল? চিন্তিত মুখে কারাস লাইব্রেরি থেকে আনা বইগুলোর পাতা উল্টাতে লাগলেন। অন্যমনস্ক ভঙ্গিতে একসময় দ্য রোমান রিচুয়ালস বইটা খুলে শয়তান সম্পর্কিত অংশটিতে চোখ বুলাতে লাগলেন। কেউ যেন প্রথমে ভূতে পাওয়ার বিশ্বাস না করেন। শয়তানের ভার সত্যি সত্যি হয়েছে কিনা তা আগে সঠিকভাবে জানতে হবে।
লক্ষণসমূহ বিশ্লেষণ করতে হবে। যখন কাউকে শয়তানে ধরে তখন সে সাধারণত বিচিত্র ভাষায় কথা বলতে পারে, ভবিষ্যতের ঘটনাসমূহ বলতে পারে। শয়তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে, সেই সঙ্গে তার ক্ষুরধার বুদ্ধির প্রমাণ পাওয়া যাবে। ভূতে পাওয়ার এই লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সঙ্গে মিলে যায়, কিন্তু ক্রিস বলেছে পরকাল বিষয়ক একটি বই পড়েছে রেগান। সে বইটা কি রেগানের দুর্বল মনে কোনো প্রভাব ফেলেনি? আচ্ছা, রেগানের অস্বাভাবিকতাগুলোকে একটা একটা করে বিশ্লেষণ করা যাক। কারাস কাগজ কলম নিয়ে বসলেন। রেগানের চেহারায় বিকৃতি। অসুখের জন্য হতে পারে, শরীর মনের ছায়া, শারীরিক অসুস্থতা চেহারায় ধরা পড়বেই। রেগানের গলার স্বরের পরিবর্তন আছে। আগেরকার গলার স্বর শোনা হয়নি। কাজে কতটুকু পরিবর্তন হয়েছে তা বলা সম্ভব নয়। তাছাড়া দিন-রাত বিকট স্বরে চিৎকার করলে স্বরতন্ত্র মোটা হবেই। রেগানের কথা বলার ধরন এবং সাধারণ জ্ঞানের নতুন বিস্তৃতি ক্রিপ্টোম্যান্সিয়া। রেগান পাদ্রী হিসেবে চিনতে পেরেছে, যদিও তার পাগড়ির কোনো পোশাক ছিল না। অনুমান করে বলেছে, সৌভাগ্যক্রমে এক্ষেত্রে অনুমান সত্যি হয়েছে। রেগান ধরতে পেরেছে যে তার মা মারা গেছে, এটা অনুমান। আমার বয়স 40, আমার মা বেঁচে না থাকার সম্ভাবনাই বেশি। কথাবার্তায় রেগানের ক্ষুরধার বুদ্ধি। দ্বৈত সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি সচরাচর অত্যন্ত বুদ্ধিমান হয়, এ বিষয়ে জাংয়ের অভিমত সঠিক। কারাস কাগজ কলম রেখে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রেগানের কথার যে টেপটি নিয়ে এসেছেন সে রেকর্ডারটা চালু করলেন। রেগানের গত জন্মদিনের টেপটা করা হয়েছিল তার বাবাকে পাঠানোর জন্য। ঋণঋণে মিষ্টি গলা। বাবা, আমি কথা বলছি। সাথে হাসি। কিছু মনে আসছে না বাবা? মা, কি বলবো? হাসি, মায়ের গলা। বলো, সারাদিন কি করলে? বাবা, শোনো। শোনো, আমার কথা শুনতে পাচ্ছ? হাসি। কোথাও গিয়েছিলাম তুমি জানো? আচ্ছা, প্রথম থেকে শুরু করি। আবারও হাসি। টেপ বন্ধ করে কারাস নিজের মনে বললেন, রেগানের ঘরে যে বসে আছে সে রেগান নয়, হতেই পারে না। রাত 12টার দিকে কারাস সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলেন। তার মাথায় একটা পরিকল্পনা আসছে। রেগানের গায়ে যদি হলি ওয়াটার নাম দিয়ে সাধারণ কিছু পানি ছিটিয়ে দেয়া হয় তাহলে কি হবে? যদি সত্যি সত্যি শয়তান হয়ে থাকে তাহলে জানবে ওটা কিছুই না, কাজেই হলি ওয়াটারে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি এটা কোনো মানসিক অসুখ হয়, যদি এই শয়তান হয়ে থাকে রেগানের মনের কল্পনা, তাহলে সাধারণ পানিকেই হলি ওয়াটার মনে করবে আর যন্ত্রণায় চিৎকার করবে। কারাস খুশি মনে আরেকটা সিগারেট ধরালেন। নিখুঁত পরিকল্পনা। কারাস ভোরবেলা ক্রিসের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তার পরনে পাদ্রীদের পোশাক। দরজা খুলে দিল উইলি। মিসেস ম্যাকনেল কোথায়? উপরে আছেন। ক্রিস রেগানের ঘরের সামনের চেয়ারে মাথা নিচু করে বসেছিল। এত ভোরে কারাসকে আসতে দেখে সে খুবই অবাক হলো। গুড মর্নিং মিসেস ম্যাকনেল। গুড মর্নিং। রাতে বোধহয় আপনার ভালো ঘুম হয়নি। না ফাদার, একেবারেই ঘুম হয়নি। সারা রাত রেগান বড় বিরক্ত করেছে। আপনার কাছে কোনো ট্যাপ রেকর্ডার আছে মিসেস ম্যাকনেল? আমি ওর কথা ট্যাপ করতে চাই। কথাটা শুনে ক্রিসের কেমন যেন ভাবান্তর ঘটল। প্রথমে আপত্তি জানালো, কিন্তু কারাসের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হলো। দাঁড়ান, পাঠাচ্ছি বলেই ক্রিস ছুটে বেরিয়ে গেল। কারাস অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। ক্রিসের আচরণ খানিকটা অন্যরকম লাগছে। তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সাড়া আসছে না। অস্বাভাবিক নীরবতা। কারাস দরজা খুলে ভিতরে ঢুকলেন। পানির বোতলটা তার পকেটেই আছে। ঘরের ভেতর তীব্র কটু গন্ধ আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছুটে বেরিয়ে যেতে ইচ্ছা হয়। কারাসের অবশ্য কোনো ভাবান্তর হলো না। তিনি তাকালেন বিছানার দিকে। সে ক্রূর হাসি শোনা গেল আবার। চাপা ঘৃণা মাখানো হাসি। কেমন আছো ডেমিয়েন কারাস? তুমি কেমন আছো? ভালো, বেশ আনন্দে আছি। তোমাকে দেখে আজ খুব আনন্দ হচ্ছে। তা পোশাক টোশাক জুড়িয়ে এসেছো দেখেছি। ঘরে একটু দুর্গন্ধ আছে, তোমার অসুবিধা হচ্ছে না তো? না। তুমি মহামিথ্যুক। তাতে কি তোমার খারাপ লাগছে? কিছুটা লাগছে। কিন্তু শয়তানরা তো মিথ্যাবাদীদেরকেই পছন্দ করে। করে, তবে আমি যে শয়তান সে খবর তুমি পেলে কোত্থেকে? তুমি শয়তান নও?
মোটেও না। এত বড় সৌভাগ্য কি আমার হতে পারে? তাহলে তুমি কে? আমাকে একটা ক্ষুদে শয়তান বলতে পারো। ভালো কথা। ভূত তাড়ানোর জন্য আজকের দিনটা খুব চমৎকার, তাই না? কারাস অবাক হয়ে রিগানের চোখে ঝকঝকে চোখের দিকে তাকিয়ে রইলেন। তাড়াতাড়ি শুরু করা দরকার, ফাদার। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কিন্তু তাতে তো তোমাকে চলে যেতে হবে, তা নিশ্চয়ই জানো। হা হা হা, ভুল বললে। এতে তোমাকেও পাবো আমাদের মধ্যে। কারাস এবার রীতিমতো চমকে উঠলেন। তার মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে বরফ শীতল হাতে স্পর্শ করেছে। রেগান ঘর ফাটিয়ে হেসে উঠল। তুমিও আমাদের সঙ্গে যোগ দেবে, ফাদার? দিতেই হবে। অবিশ্বাসীদের এছাড়া পথ নেই। তোমার সঙ্গে কথা বলে বড় আনন্দ হয়, কারাস। রেগান হঠাৎ থেমে গেল, যেন শুনতে পেল কেউ একজন আসছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। কারাসও তাকালেন। একটা ট্যাপ রেকর্ডার হাতে কার্ল এসে ঢুকলো। রেকর্ডারটি চলছে। মাইক্রোফোন স্ট্যান্ডটা টেবিলের ওপর রেখে কার্ল ঘর ছেড়ে চলে গেল। এসব কি হচ্ছে, কারাস? আমাদের ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড করে ফেলছো? এরকমই তো মনে হচ্ছে। কিছু মাত্র না। অভিনয় করতে আমার চমৎকার লাগে। তোমার নাম কি? নাম? নামটাম কিছু না। তুমি কি গ্রিক ভাষা জানো? চমৎকার জানি। উৎসাহিত হয়ে কারাস ক্লাসিক গ্রিক ভাষায় জিজ্ঞেস করলেন, প্রম এগনোকাস হতি প্রেসবিটেরস এইনি? আমার কথা বলতে মুড নেই। তার মানে তুমি গ্রিক জানো না? বললাম তো আমার মুড নেই। এই সময় ড্রেসারের একটি ভারী ড্রয়ার হঠাৎ করে শব্দ করে খানিকটা বেরিয়ে এলো। কারাস চমকে উঠে বললেন, ড্রয়ারটা তুমি বের করলে? নিশ্চয়ই, ক্ষমতার সামান্য একটি নমুনা দেখালাম। আবার করতে পারবে? পারি, কিন্তু করব না। তোমাকে সবসময় খানিকটা সন্দেহের মধ্যে রাখা দরকার। হা হা হা। আবার কে যেন হিমশীতল হাতে কারাসের ঘাড় স্পর্শ করল। চমকে উঠলেন তিনি। এক সীমাহীন আতঙ্কে যেন তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। ভয় পেলে নাকি, কারাস? কারাস চট করে নিজেকে সামলে নিলেন। সহজভাবে কথা বলতে চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে পারো এই মুহূর্তে আমি কি চিন্তা করছি? তোমার চিন্তায় আমার কোনো আগ্রহ নেই। তার মানে তুমি আমার মনের কথা বলতে পারো না। তা ভাবতে তোমার যদি ভালো লাগে তাহলে তাই। তুমি যেই হও, তুমি অদ্ভুত। তা ঠিক। প্রিয় কারাস, তুমি সত্যি কথাই বলেছ। তোমার নাম কি? নামে কি আসে যায়, বন্ধু? কারাস পকেটে হাত দিয়ে পানির বোতলটা এখন বের করলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে রেগান বলল, ওটা কি? চিনতে পারছো না? হলি ওয়াটার। মুহূর্তের মধ্যে যেন একটা প্রলয় ঘটে গেল। বিকট স্বরে চিৎকার করতে লাগলো রেগান, বাঁচাও, আমাকে বাঁচাও, পুড়িয়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে। চেঁচাতে চেঁচাতে সে নিথর হয়ে পড়ল। বিচিত্র অচেনা ভাষায় বিড়বিড় করতে লাগলো। কারাস বললেন, তুমি কে? মিয়াওকেন। এটা কি তোমার নাম? বিড়বিড় করে উত্তর দেয়া হলো। আমার কথা কি বুঝতে পারছো? অস্পষ্ট উত্তর, সেই অচেনা ভাষা। কারাস আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন। বিড়বিড় করতে করতে রেগান একসময় ঘুমিয়ে পড়ল। কারাস নিচে নেমে এসে দেখলেন সোফায় ক্লান্ত ভঙ্গিতে শুয়ে আছেন ক্রিস, দুচোখ বোজা। পায়ের শব্দে তিনি জেগে উঠে বসল সঙ্গে সঙ্গেই। ফাদার, আপনাকে কফি দেব নাকি চা? না ধন্যবাদ, মিসেস ম্যাকনিল। আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। আপনার মেয়ের অসুখটা সম্পূর্ণ মানসিক, শয়তান টয়তান কিছু নয়। এক্সরসিজম করার পরিকল্পনা বাদ দিতে হবে। আজ হঠাৎ এই কথা বলছেন কেন? আমি ওর গায়ে হলি ওয়াটার ছিটিয়ে দিতেই ও বিকট চিৎকার শুরু করে দিল। তাতে হয়েছে কি? আসলে এটা হলি ওয়াটার ছিল না। সত্যিকার শয়তান হলে প্রভেদটা বুঝতে পারত। হয়তো এই শয়তানটা দুয়ের মধ্যে প্রভেদ জানে না। মিসেস ম্যাকনিল, আপনি তাহলে পুরোপুরি বিশ্বাস করেন যে রেগানের মধ্যে সত্যি সত্যি শয়তান আছে? ফাদার, আপনি করেন না? সত্যি করে বলুন, করেন না? কারাস কোনো জবাব দিলেন না। ক্রিস কাঁদতে শুরু করলো। তখন ক্রিসের উপর একটা হাত রেখে কারাস কোমল স্বরে বলল, রেগানের রিপোর্টগুলো আমার হাতে আসার পর আমি চার্চের কাছে পুরো বিষয়টা তুলে ধরব।
মিসেস ম্যাকনিল, গোটা ব্যাপারটাই বড় রহস্যময়। একবার আমার মনে হয় এটা একটা ভয়ঙ্কর মানসিক অসুখ, আবার মনে হয় মেয়েটির মধ্যে শয়তানের থাবা মেলে বসে আছে। ঘর থেকে বেরিয়ে কারাস এক অপ্রত্যাশিত দৃশ্য দেখলেন। রাস্তার ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে কার্ল এক দৃষ্টিতে রেগানের ঘরের বন্ধ জানালার দিকে তাকিয়ে আছেন। কারাসকে দেখেই সে চমকে উঠল। কেমন আছো কার্ল? ভালো, আমি ভালো আছি বলেই দ্রুত পায়ে সে হাঁটতে শুরু করলো, যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে সে বাঁচে। কারাস বেশ অবাক হলেন। কার্ল দ্রুত হাঁটছিল, পকেট থেকে টাকা বের করলো। অ্যালভিরাজ ছো মেরে টাকাগুলো নিয়ে নিল। ওইসব আজে বাজে ইঞ্জেকশনগুলো নিস না, তোকে আমি নিউ ইয়র্কের একটা ক্লিনিকে নিয়ে যাব, ওরা সারিয়ে দেবে, তখন ভদ্রভাবে জীবন কাটাতে পারবি। আহ, কি ফ্যাচ ফ্যাচ শুরু করলে? এখন যাও তো। আমি এখন ঘরে যাব, ঘরে আমার লোক আছে। মা, লক্ষ্মী মা আমার, কথা শোন। কার্ল মেয়ের হাত ধরে ফেলল। এলভিরা ঝাটকা মেরে হাত সরিয়ে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, কি যে ঝামেলা করো প্রতিবার। ভেতর থেকে লোকটি চেঁচালো, ঘাড় ধরে বের করে দে না। এলভিরার সঙ্গে সঙ্গে কার্লের মুখের উপর সশব্দে দরজা বন্ধ করে দিল। ক্লান্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসে কার্ল দেখে রাস্তার অন্য পারে কিন্ডারম্যান দাঁড়িয়ে আছে। কার্লকে দেখে সে গম্ভীর স্বরে বলল, মিস্টার কার্ল, এখন মনে হয় আপনি আমার সঙ্গে খেলাধুলা করতে পারেন, তাই না? কিন্ডারম্যানের দুই হাত পকেটের ভেতর, চোখের দৃষ্টি বিষণ্ণ। রেগান অদ্ভুত ভাষায় কথার টেপটা বাজিয়ে শোনালেন তাকে। ফ্রাঙ্ক, এটা কি কোনো ভাষা নাকি প্রলাপ? টেপ শেষ না হওয়া পর্যন্ত ম্যাক ফ্রাঙ্ক চোখ বন্ধ করে শুনলেন। তার মুখের ভঙ্গিতে বিস্ময় ফুটে উঠল। এটা তুমি কোথায় পেয়েছ? পেয়েছি এক জায়গায়। এখন বলো, এটা কি কোনো প্রাচীন ভাষা? হতে পারে, আমি কখনো শুনিনি। আরেকটা বাজাও তো শুনি। দ্বিতীয়বার বাজানো হলো টেপটা। খুবই অদ্ভুত, আমার কাছে রেখে যাও, আমি দেখব কিছু করা যায় কিনা। ফ্র্যাঙ্ক, আমার আরেকটা ব্যাপার জানতে হবে। বলো। আমি একই লোকের দু ধরনের কথা তোমাকে শোনাবো। তুমি কি কোনোভাবে বলতে পারবে এই লোকের পক্ষে সম্পূর্ণ দুই ভঙ্গিতে কথা বলা সম্ভব কিনা? হ্যাঁ, পারবো। একই লোক হলে বলে দিতে পারবো। কিভাবে? আমি টাইপ টোকেন অনুপাত করে বলবো। ধরো 1000 শব্দের ভেতর কোনো একটা বিশেষ শব্দ কতবার আসছে তা দেখা, আর বাক্য গঠন রীতি পরীক্ষা করা। ফ্র্যাঙ্ক, তোমার কি মনে হয় এই পদ্ধতিটা নির্ভুল? অবশ্যই। তুমি ট্যাবটা রেখে যাও, আমি ইন্সট্রাক্টরকে বলবো পরীক্ষা করতে। ফ্র্যাঙ্ক, তোমাকেই এই কাজটা করতে হবে, আর আজই করতে হবে, খুবই জরুরি। প্লিজ ফ্র্যাঙ্ক। ঠিক আছে। বাকি দিনটা কারাস কাটালেন জর্জটাউন লাইব্রেরিতে। সাইকোকাইনেটিক্স সম্পর্কে যত বই পাওয়া গেল সব নামিয়ে এনে বসলেন। বিকেল 4টের দিকে তিনি নিশ্চিত হলেন যে সাইকোকাইনেটিক ব্যাপার কোনো মনগড়া কিছু নয়। বহু দলিলপত্র, বহু প্রমাণাদি আছে এর। বয়ঃসন্ধিকালে সুতীব্র মানসিক দুঃখ, বেদনা, রাগ, অভিমান, সাইকোকাইনেটিক শক্তির, যার ধরন এখনো অজানা, এই ধরনের শক্তি জন্ম দিতে পারে। ফলস্বরূপ দেখা যায় রোগীর চারপাশে টেবিল চেয়ার নড়ছে, কাগজপত্র কলম কলমদানি শূন্যে উঠছে। কারাস সন্ধ্যাবেলায় ক্রিসের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ক্রিস তখন নিচতলায় ঘর অন্ধকার করে বসেছিল। কোনো কিছুতেই তার মন নেই। মিসেস ম্যাকনিল ক্লিনিকের সব কাগজপত্র আমাকে পাঠিয়েছেন। পড়েছেন আপনি? হ্যাঁ, লাইব্রেরিতেও কিছু পড়লাম। এখন আপনি কি বলতে চাইছেন? রেগানের অসুস্থতার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া অসম্ভব নয়, মিসেস ম্যাকনিল। আপনি এখনো এসব বলছেন? হ্যাঁ, আমার মনে হয় রেগানের বেশ কিছুদিন কোনো ক্লিনিকে রাখা উচিত। আপাতত এক্সরসিজম করা ঠিক হবে না। অনেকক্ষণ চুপচাপ বসে রইল ক্রিস। আপনার কি শরীর খারাপ, মিসেস ম্যাকনিল? না, আমার শরীর ভালোই আছে। ফাদার, আপনাকে আজ একটা কথা বলি। রেগান একজন মানুষ খুন করেছে। তার নাম বার্ক ডেনিংস। সে বার্ক ডেনিংস প্রায়ই হাজির হয় রেগানের মধ্যে। আমি যদি ওকে আজ ক্লিনিকে নিয়েই যাই, তাহলে কালই সব প্রকাশ হয়ে যাবে।
ওরা রেগানকে স্রেফ মেরে ফেলবে।